আমরা লাস্ট ক্লাসে ব্যাখ্যা করে এসেছিলাম যে একটা লোডেড জেনারেটরের টার্মিনালে যদি ফল্ট হয় তাহলে সেই সময় ফল্ট কারেন্টটা যদি নির্ণয়ের প্রয়োজন হয় তাহলে ইন্টারনাল ভোল্টেজ যেটা জেনারেটরের যে সোর্স ভোল্টেজ ইন্টারনাল ভোল্টেজ তার মান নর্মাল ভোল্টেজের থেকে ভিন্ন হবে। তার কারণ জেনারেটর যখন লোডে চলে নিঃসন্দেহে জেনারেটরের টার্মিনাল ভোল্টেজটাকে 1p তে রাখতে গেলে তার এক্সাইটেশন বাড়াতে হয়। তার মানে ইজি ইন্টারনাল এক্সাইটেশন বাড়িয়ে ইন্টারনাল ভোল্টেজকে বাড়াতে হয় যাতে করে টার্মিনাল ভোল্টেজটা 1p তে মেনটেন করে। আমি টার্মিনাল ভোল্টেজ বলতে চাচ্ছি এই জায়গাটার ভোল্টেজটা। তো যদি লোডে থাকে তাহলে ইন্টারনাল ভোল্টেজের মানটা একটু না বাড়লে এখানে ড্রপ হয়ে তারপরে এখানে 1p হতে হবে। অতএব ইন্টারনাল ভোল্টেজটা বাড়তে হয় যার ফলে এক্সাইটেশন বাড়ায়। তো আমরা চাচ্ছি যে যদি ফল্ট কন্ডিশনের বিভিন্ন যে কন্ডিশন গুলো আছে সাবট্রানজিয়েন্ট, ট্রানজিয়েন্ট এবং স্টেডি স্টেট, এই তিন কন্ডিশনে যদি আমাদের ইন্টারনাল ভোল্টেজটাকে বার করতে হয় লোডেড সিনারিওতে তাহলে আমরা কিভাবে করব সেই কথাটা আমরা শুরু করেছিলাম বলতে। তো আমরা দেখে এসেছিলাম যে সাবট্রানজিয়েন্ট কন্ডিশনে আমরা ইকুইভ্যালেন্স সার্কিটটাকে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি যে সাবট্রানজিয়েন্ট কন্ডিশনে জেনারেটরের ইন্টারনাল ভোল্টেজটাকে আমরা সাবট্রানজিয়েন্ট ডাবল প্রাইম দিয়ে বুঝিয়েছি। সাবট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্স, লাইনের এক্সটার্নাল রিঅ্যাকট্যান্স, এখানে এই লোড আমরা এখানে দেখাচ্ছি লোডের অ্যাক্রস এটা হচ্ছে ভিএল, এখানে দেখাচ্ছি এটা সুইচ ক্লোজ করা মানে হচ্ছে ফল্ট অ্যাপ্লাই করা। তো এটা যদি ফল্ট অ্যাপ্লাই করি তখন ইন্টারনাল ভোল্টেজটা কি হবে এটা নির্ণয় করার জন্য আমরা এখানে গত লাস্ট ক্লাসে যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে যে থিওরিটা হচ্ছে এরকম ধরনের কনসেপ্টটা আমরা যেটা অ্যাপ্লাই করছি সেটা হলো যে ফল্ট যখনই হলো ফল্ট কারেন্টের মান ইনস্ট্যান্টেনিয়াসলি একেবারে স্টেডি সাবট্যানজেন্ট পিরিয়ড মতন হয় না, ফল্ট কারেন্ট তো বাড়ে আস্তে আস্তে। অর্থাৎ ফল্ট যখন হলো তখনও কারেন্টটা লোড কারেন্টের মতনই রয়ে গেছে আইএল যেটা। তো আমরা আইএল বার করে নেবো, আইএল বার করা আমাদের জন্য মোটেই কিছু না, লোড জানা থাকলে ভোল্টেজ জানা থাকলে আমরা আইএল বার করে ফেলতে পারি। তো সেই বিবেচনাতে আমরা দেখো সুইচ যখন ক্লোজ হচ্ছে অর্থাৎ ফল্ট অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে আমরা ইন্টারনাল ভোল্টেজের ইকুয়েশনটাকে এরকম ধরনের লিখছি এই টার্মিনাল ভোল্টেজ প্লাস এইটার সাবট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্স ইনটু যে লোড কারেন্ট, আমি আগেই বলছি লোড কারেন্ট এখনো চেঞ্জ হয়নি, লোড কারেন্টের সমান আছে, যেটা আমরা বার করে নিতে পারবো। তাহলে এই গেল আমাদের সাবট্রানজিয়েন্ট কন্ডিশনে যদি ইন্টারনাল ভোল্টেজ বার করতে হয় তাহলে এই ইকুয়েশন। সিমিলারলি যদি ট্রানজিয়েন্ট কন্ডিশনে হয় তাহলে এটা তখন ট্রানজিয়েন্ট ইকুয়েশন হবে। এই এটাকে তো আমরা একই রকমের সার্কিটেই ভ্যালু গুলো তখন ইজি প্রাইম, এটা হচ্ছে এক্স ডি প্রাইম, এইটুকুই শুধু পরিবর্তন। এইরকম ক্ষেত্রে আমাদের দেখো ইন্টারনাল ভোল্টেজটা হবে এই ভিটি টার্মিনাল ভোল্টেজ প্লাস এই সাবট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্স ইনটু লোড কারেন্ট, এই ইকুয়েশন দেওয়া হবে। যদি এটা আমাদের একটা ভোল্টেজ হয় মানে এই মোটর হয়, লোডটা যদি একটা মোটর হয় তো মোটরও তো একটা আরএল সার্কিট, সেই ক্ষেত্রে দেখো আমাদের এখানে সেই জিনিসটা এখানে দেখানো হয়নি। এটা একটা যদি মোটর হয় তাহলে মোটরের ইকুইভ্যালেন্স সার্কিট আমরা বার করে এসেছি পিইউ সিস্টেম যখন বলতে যাই। তা সেখানে যে একটা মোটরের সোর্স ইন্টারনাল ভোল্টেজ যেটা ব্যাক ইএমএফ এর সমান আর তার সঙ্গে যে এই মোটরের রিঅ্যাকট্যান্স স্টেটর ওয়াইন্ডিং এর রিঅ্যাকট্যান্স সেটা দ্বারা রিপ্রেজেন্ট করতাম। তো সেক্ষেত্রে দেখো এখানে যদি ফল্ট হয় এটা যদি মোটর হয় মোটরের ইন্টারনাল ভোল্টেজ প্লাস তার রিঅ্যাকট্যান্স, সাবট্যানজেন্ট হলে সাবট্যানজেন্ট রিঅ্যাকট্যান্স, ট্রানজিয়েন্ট হলে ট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্স, স্টেডি স্টেট হলে সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স। তো দেখো এখানে এইরকম সিনারিওতে এই ইন্টারনাল ভোল্টেজের মানটা মোটরের বেলাতে কিরকম হবে দেখো। সেই ক্ষেত্রে দেখছি আমি ইএম ডাবল প্রাইম মানে সাবট্যানজেন্ট কন্ডিশনে মোটরের ইন্টারনাল ভোল্টেজ বা ইএমএফটা কিরকম হচ্ছে। তা সেখানে হচ্ছে এখানকার ভোল্টেজটা হচ্ছে আমি বলছি ভিটি, এই ভোল্টেজটা তখন আমি বলবো যে মোটরের ইন্টারনাল টার্মিনাল ভোল্টেজটা ভিটি। এই ভোল্টেজ নিঃসন্দেহে এই ইন্টারনাল ভোল্টেজের থেকে এটা বেশি হবে, কেন কারেন্টটা তো এই দিকে, লোড তো এই দিকে কনজিউম করছিল মোটর, তাহলে হবে এই ভোল্টেজটা নিঃসন্দেহে এই ইন্টারনাল ভোল্টেজের থেকে বেশি হবে। তাহলে ইন্টারনাল ভোল্টেজ যদি বার করতে হয় তাহলে ইন্টারনাল ভোল্টেজ এই ভোল্টেজ মাইনাস এখানকার যে ড্রপ, সেটাই করেছি এখানে। দেখো দুই কন্ডিশনে সাবট্রানজিয়েন্ট কন্ডিশনে
মোটরের টার্মিনাল ভোল্টেজ মাইনাস লোড কারেন্ট, লোডিং কন্ডিশনে যে কারেন্টটা ছিল সেইটা ইনটু মোটরের সাবটাঞ্জেন্ট রিঅ্যাক্ট্যান্স। আর টাঞ্জেন্ট কন্ডিশনে মোটরের ইন্টারনাল ভোল্টেজটা হবে ভিটি মাইনাস আই ইন্টু এক্স ডি প্রাইম, মানে এক্স ডি প্রাইম মানে হচ্ছে ট্রানজিয়েন্ট রিঅ্যাক্ট্যান্স, মোটরের স্টেটর ওয়াইন্ডিং এর ট্রানজিয়েন্ট রিঅ্যাক্ট্যান্স। এইভাবে আমরা বার করে নেব যদি লোডেড কন্ডিশনে কোনো ফল্ট হয় তাহলে মোটর কত কন্ট্রিবিউট করছে এবং জেনারেটর কত কন্ট্রিবিউট করছে এটা বার করতে হবে। এখানে একটা কথা তোমাদের বলে রাখা দরকার, যেটা হয়তো নর্মাল ক্লাসের সময় আমি একটু ব্যাখ্যা করব, যে ফল্টের সময় মোটর কি করে কন্ট্রিবিউট করে ফল্ট কারেন্টে। এই একটা প্রশ্ন তোমাদের মাথায় আসতে পারে। এই কথাটা মনে রেখেও এটা নর্মাল ক্লাসের সময় আমাকে জিজ্ঞেস করো, আমি অবশ্যই তখন এটা এক্সপ্লেন করে দেবো। তোমরা জানো মোটরের লোড যদি সিস্টেমে কানেক্টেড হয় মোটর, তখন আমাদের সিস্টেম থেকে সে কারেন্টটা নেয়, ড্র করে, লোড ড্রাইভ করে। এখন হঠাৎ করেই, এবং আমরা জানি যে মোটরের থিওরি অনুযায়ী মোটরের একটা ভোল্টেজ তৈরি হচ্ছে রোটার ওয়াইন্ডিং, এই স্টেটারে সাপ্লাই দিলে একটা রোটেটিং ফ্লাক্সের কারণে রোটারের ওয়াইন্ডিং এ, আমাদের রোটারের যেটা ওয়াইন্ডিং সেখানে আমাদের ভোল্টেজ ইনডিউস হচ্ছে। এখানে ওয়াইন্ডিং বলতে আমি স্কুয়ারেল কেজও যদি হয় সেটাও তো একটা শর্ট সার্কিটিং ওয়াইন্ডিং, তো সেখানে ভোল্টেজ ইনডিউস হচ্ছে, শর্ট সার্কিটের জন্য কারেন্ট তৈরি হচ্ছে, সেখানে ভোল্টেজ আমাদের ইনডিউস হয়েই থাকছে। এখন এই হঠাৎ করে যদি ফল্ট হয় তো মোটর তো থেমে যাবে না, মোটর তো চলতে থাকবে, ইনার্শিয়ার কারণে সাপ্লাই ভোল্টেজ বন্ধ হয়ে গেছে তাই বলে তো মোটর চট করে বন্ধ হবে না, মোটর উইল কন্টিনিউ টু রোটেট। এখন এটা কতক্ষণ ধরে চলবে সেটা নির্ভর করে মোটরের রোটারের সাইজ অনুযায়ী। বড় বড় মোটরের রোটার অনেক বড়, অনেকক্ষণ ধরে কন্টিনিউ করবে, ইনার্শিয়া অনেক বেশি বলে। এখন এই পিরিয়ডটা যেটা ঘটনা হয়, যে মোটরের রোটার ওয়াইন্ডিং এর মধ্যে যে ভোল্টেজটা ট্র্যাপড হয়ে থাকলো, এই ভোল্টেজটা কাজ করবে সোর্স হিসেবে, সোর্স ভোল্টেজ হিসেবে। তার মানে ট্র্যাপ ভোল্টেজটা নিয়েই যখন রোটার এখনো ঘুরে যাচ্ছে, এই এখানে যেহেতু রোটারের একটা কারেন্ট হচ্ছে, যেহেতু শর্ট সার্কিট ওয়াইন্ডিং, অতএব সেই কারেন্টটা একটা ফ্লাক্স তৈরি করে স্টেটর ওয়াইন্ডিং এ ভোল্টেজ ইনডিউস করাচ্ছে ডিউরিং ফল্ট। তার মানে ওই স্টেটরের ওই ভোল্টেজটা এখন শর্ট মানে তো গ্রাউন্ডে, অতএব ওই ভোল্টেজটা গ্রাউন্ডের মধ্যে দিয়ে যাওয়ার ফলে একটা কারেন্ট তৈরি হয়। এই হিসেবে আমরা ধরি যে মোটরও ফল্টের সময় ফল্ট কারেন্ট কন্ট্রিবিউট করতে পারে আর কি। এই গেল, এই হিসেবে আমাদের মোটরের কত কারেন্ট কন্ট্রিবিউট করবে সেটা নির্ণয়ের জন্য এই ইন্টারনাল ভোল্টেজটা বার করে নেওয়ার আমাদের প্রয়োজন হবে, যে মোটর কত কারেন্ট আমাদের ফল্টে কন্ট্রিবিউট করবে। এই জিনিসটা আমি ক্লাসের সময় আর একটু না হয় আলোচনা করে দেবো। এখন আমরা একটা উদাহরণে যাই, এই আলোচনার পরে আমরা একটা অঙ্কের উদাহরণে যাই, এটাও স্টিভেনসন বইতে করা। দেখো একটা জেনারেটর একটা ছোট লাইন দিয়ে, এটা মনে করো লাইনের একটা ছোট্ট রিঅ্যাক্ট্যান্স আছে, এই লাইনটা দিয়ে মোটরকে একটা সিনক্রোনাস মোটরে কানেক্ট করা হয়েছে, তার রেটিং গুলো দেওয়া আছে, এই যে এখানকার রেটিং দেওয়া আছে। এখন এখানে একটা কথা বলছে কি অঙ্কের মধ্যে, যে মোটরের রেটিংটা, ভোল্টেজ রেটিংটা 13.2, জেনারেটরও 13.2, সুতরাং বেস ভোল্টেজ আমাদের যদি 13.2 ধরি কোনো অসুবিধা কোথাও নেই। কিন্তু একটা পয়েন্ট এখানে বলে দিচ্ছে প্রবলেমে, যে ফল্ট হওয়ার ঠিক আর সময় আমাদের এখানকার ভোল্টেজটা 13.2 ছিল না, এটা ছিল 12.8। সেটা নানাবিধ কারণ হতে পারে, লোডের কারণে লাইনে ড্রপ হয়ে গেছে, যার ফলে এখানে এসে 13.8 কেভি আসেনি, এই 13.2 কেভি আসেনি, একটু কম এসছে, সেটাই 12.8 কেভি। সেই জন্যই বলছে না যে এখানে 12.8 কেভি ছিল প্রায়ার টু দি ফল্ট, ফল্ট হওয়ার আগে এটা ছিল। এইরকম সিনারিওতে যদি এখানে একটা ফল্ট হয়, এই পি পয়েন্টে যদি একটা 3 ফেজ ফল্ট হয়, তাহলে এখন ফল্ট কারেন্টটা বার করতে বলছে, আর জেনারেটর কত কন্ট্রিবিউট করছে, মোটর কত কন্ট্রিবিউট করছে, টোটাল ফল্ট কারেন্টটা কত এটা বার করতে বলছে। এখানে একটা জিনিস বলে দিচ্ছে, মোটরটা রেটিং এরকম, কিন্তু মোটর লোডে ছিল আসলে 20 কিলোওয়াট, এটা কিলোওয়াট না, এটা হবে মেগাওয়াট, এটা ভুল লেখা হয়েছে, এটা হচ্ছে 20 মেগাওয়াটে 12.8 কেভি এবং 0.8 পাওয়ার ফ্যাক্টর লিডিং এ। এইরকম অঙ্কটার জন্য এরা বলছে
এইরকম লোডে যখন মোটরটা রান করছে তখন এখানে ফল্টের সময় ভোল্টেজটা 12.8 কেভি। বার করতে বলছে জেনারেটর কত ফল্ট কারেন্টে কন্ট্রিবিউট করছে, মোটর কত ফল্ট কারেন্টে কন্ট্রিবিউট করছে, আর টোটাল ফল্ট কারেন্টটা কত, এইটা বার করতে বলছে। তো এই অঙ্কটা করতে গেলে যেহেতু এখানে দেখো বেস পাওয়ারটা আমরা যেহেতু দুটি 30 MVA করে মোটর জেনারেটর দুটোরই, অতএব বেস পাওয়ার আমরা ধরে নিলাম, বেস ভোল্টেজটা 13.2 কেভি ধরে নিলাম। তাই যদি ধরি আমাদের নিয়ম হচ্ছে যে এখানে ফল্ট হলে এই জেনারেটর কত ফল্ট কারেন্টে কন্ট্রিবিউট করবে বার করতে গেলে আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিট এখানে দেখে নিই। যে হচ্ছে জেনারেটর যার রিঅ্যাকট্যান্সটা হচ্ছে 0.2 পিউ, কেন বেস তো চেঞ্জ হয়নি কোথাও, সব একই বেস। আর এটা হচ্ছে ট্রান্সমিশন লাইনটা বলছে যেটা এই রিঅ্যাকট্যান্সটা হচ্ছে 10% মানে 0.1 পিউ। এখানে এসে এই সিনক্রোনাস মোটর এটা যার রিঅ্যাকট্যান্স হচ্ছে 0.2 আর ইন্টারনাল ভোল্টেজ। এখন এখানে যদি ফল্ট হয় তাহলে এই ফল্ট কারেন্টের এজ কত কন্ট্রিবিউট করছে, এই মোটরের কত কন্ট্রিবিউট করছে বার করতে গেলে এগুলোর ইন্টারনাল ভোল্টেজ বার করে নিতে হবে, যেহেতু এটা লোডে ছিল, এটা নো লোডে না, এটা লোডে ছিল। সেই ক্ষেত্রে আমাদের যদি বার করতে হয়, দেখো এখানকার ভোল্টেজটা আগে দেখো, এখানকার অ্যাকচুয়ালি পিনতে ভোল্টেজটা কত, অ্যাকচুয়াল ভোল্টেজটা হচ্ছে 12.8 আর বেস ভোল্টেজটা হচ্ছে এই যে আমরা ধরে নিয়েছি 13.2 কেভি। তাহলে দেখো এই ফল্ট পয়েন্টে, এটাকে আমি বলছি ফল্ট পয়েন্টে ভোল্টেজটা দাঁড়াচ্ছে পিউতে 12.8 অ্যাকচুয়াল ভোল্টেজ ডিভাইড বাই বেস ভোল্টেজ, এরকম আসলো। এটাকে আমি রেফারেন্স ভোল্টেজ হিসেবে ধরি, যদি রেফারেন্স পয়েন্ট, তাহলে আমাদের লোড কারেন্ট আগে বার করে নিচ্ছে। দেখো লোড কারেন্ট হচ্ছে লোড 20 মেগাওয়াটে রান করছে, লোডটা বলিয়ে দিচ্ছে 20 মেগাওয়াটে, তাহলে 20 ডিভাইড বাই √3 আর অ্যাকচুয়াল ভোল্টেজ যে ভোল্টেজ অপারেট করছে 12.8, এখানে বলে দিচ্ছে 12.8 কেভি, তাহলে 12.8 ইন্টু পাওয়ার ফ্যাক্টর লিডিং, এটা হচ্ছে 0.8। দেখো তার মানে কারেন্ট হচ্ছে এত অ্যাম্পিয়ার। আর আমাদের এইখানে বেস কারেন্টটা, এই সাইডের বেস কারেন্টটা দেখো 30 এমপিএ বেস পাওয়ার, √3 ইন্টু 13.2 কেভি হচ্ছে বেস ভোল্টেজ, এখানে বেস কারেন্ট এইটা দিয়ে পিউতে, এইখানে তো আর অ্যাকচুয়াল অ্যাম্পিয়ারে রাখা যাবে না, পিউতে করতে হবে। তো পিউতে করতে গেলে আমাদের এই অ্যাকচুয়াল কারেন্ট ডিভাইড বাই বেস কারেন্ট যে ভাগ দিয়ে পিউতে বার হয়ে গেল। এটা হয়ে গেলে এখন জেনারেটরের ইন্টারনাল ভোল্টেজ দেখ সেই ফর্মুলা অনুযায়ী এখানকার ভোল্টেজ প্লাস এই দুই ড্রপ, তাহলে এই ভোল্টেজ ইজ ইকুয়াল টু এখানকার ভোল্টেজ যেটা জানা আর এই দুই রিঅ্যাকট্যান্সের অ্যাক্রসে যে টোটাল ড্রপ সেইটা, সেটা বার করেছে এই যে এখানে এইটা বার করে আমাদের এই ভ্যালু এসে দাঁড়িয়েছে। ঠিক আছে, এই হলো আমাদের, এটা বার করলে এর ভ্যালুটা দাঁড়াচ্ছে এরকম একটা ভ্যালু, ইজ ইন্টারনাল ভোল্টেজ অফ দ্য জেনারেটর ডিউরিং ফল্ট। তাহলে ফল্ট কারেন্টটা হবে এখানে যেহেতু ফল্ট হচ্ছে, অতএব এই সোর্স ভোল্টেজ ডিভাইড বাই টোটাল রিঅ্যাকট্যান্স। এই পয়েন্টের ভোল্টেজটা তো জিরো, ফল্টের সময় এই ভোল্টেজটা, এই পয়েন্টের ভোল্টেজটা জিরো হয়ে গেছে, এটা তো গ্রাউন্ডে মিশে যাচ্ছে, অতএব ভোল্টেজটা জিরো। তাহলে এই ভোল্টেজ মাইনাস এই ভোল্টেজ, তার মানে এটা তো জিরো হলে এই ভোল্টেজ ডিভাইডেড বাই দুই রিঅ্যাকট্যান্স। এই দেখো এটা বার করে দিয়ে এই সেই রিঅ্যাকট্যান্স, টোটাল রিঅ্যাকট্যান্সটা দিয়ে আমাদের ফল্ট কারেন্টটা বার হয়েছে এত পিউতে। যদি তুমি এতে চাও অ্যাকচুয়াল অ্যাম্পিয়ারে চাও বা কিলো অ্যাম্পিয়ারে চাও, তুমি তখন এখানে বার করবে। এটা পিউতে এর সঙ্গে বেস কারেন্ট দিয়ে দাও, এই যে বেস কারেন্ট আগে ক্যালকুলেট করে এসছো, তা বেস কারেন্ট দিয়ে গুণ দিয়ে অ্যাকচুয়াল কিলো অ্যাম্পিয়ারে হয়েছে। মোটর কতটা কন্ট্রিবিউট করছে যদি চাও, মোটরের হচ্ছে এই পয়েন্টে 0.97, আমি আগেও ক্যালকুলেট করে এসেছি, এই যে এই পয়েন্টের ভোল্টেজটা 0.97, এই যে আমি দেখিচ্ছি। তাহলে সেক্ষেত্রে এই ভোল্টেজটা আমরা চাচ্ছি এই ভোল্টেজটা বার করতে, তাহলে এই ভোল্টেজটা ইজ ইকুয়াল টু এখানকার ভোল্টেজ মাইনাস এখানকার ড্রপ, যেটা আগের ফর্মুলা অনুযায়ী। তো দেখো সেখানে ইন্টারনাল ভোল্টেজটা মোটরের বার করে নিয়েছে, নিয়ে ইন্টারনাল ভোল্টেজটা হয়েছে এরকম, এবং অতএব ফল্ট কারেন্টটা হবে এই ভোল্টেজ ডিভাইডেড বাই, কারণ এখানকার ভোল্টেজ মাইনাস এখানকার ভোল্টেজ, এখানে তো জিরো, এই ভোল্টেজ ডিভাইডেড বাই এই রিঅ্যাকট্যান্স সমান হচ্ছে মোটরের যে ফল্ট কারেন্টটা কন্ট্রিবিউট করছে সেটার মান এই। ঠিক আছে, এই হলো আমাদের এই এত পিউতে, আর কিলো অ্যাম্পিয়ারে আমি অত যদি অ্যাকচুয়াল বেস কারেন্টে গুণ দিয়ে দাও তাহলে এত। অর্থাৎ টোটাল ফল্ট কারেন্টটা হবে এই জেনারেটর আর মোটর মিলে দুটো কারেন্টের যে যোগফল সেটি হচ্ছে ফল্ট কারেন্ট। অর্থাৎ এখানে ফল্ট হলে
এই জেনারেটর কত ফল্ট কারেন্টে কন্ট্রিবিউট করছে আর মোটর কত কন্ট্রিবিউট করছে, দুটোর যোগফলই হচ্ছে এখানকার টোটাল কারেন্ট। সেটা সে বার করে নিয়েছে। এখানে এখানে কয়েকটা এক্সাম্পল করতে বলা হয়েছিল। আমি প্রবলেমের মধ্যে দেখি স্টিভেনসন বইয়ের এগুলো 10.5 এই অঙ্কটা করো তোমরা। আর এক্সারসাইজ থেকে এই যে 10.2, 10.3, 10. এই অঙ্কগুলো করতে বলা হয়েছে আর কি। এই অঙ্কগুলো করলে তোমাদের এই কনফিডেন্স লেভেলটা অনেক বেড়ে যাবে, আর কোনো অঙ্কে কোনো প্রবলেম হবে না তোমাদের সলভ করতে আর কি। এটা গেল। এখন শর্ট সার্কিট ক্যাপাসিটি বলে একটা কথা এখানে আসছে, যেটা পাওয়ার সিস্টেমে খুবই প্রয়োজনীয় জিনিস। এটা শর্ট সার্কিট ক্যাপাসিটি, আমরা সংক্ষেপে এসসিসি বলি, বা এটাকে অনেক সময় বলি আমরা ফল্ট লেভেল। এই ফল্ট লেভেল এইটা কে শর্টকাট ডেফিনেশন অনুযায়ী যদি দিতে চাই, তাহলে দেখো এখানে বলাই আছে যে শর্ট সার্কিট ইজ ডিফাইন প্রি-ফল্ট ভোল্টেজ ইনটু পোস্ট ফল্ট কারেন্ট। তাহলে এই যে প্রোডাক্ট অফ ম্যাগনিটিউড অফ প্রি-ফল্ট ভোল্টেজ ইনটু পোস্ট ফল্ট কারেন্ট, হ্যাঁ, এই দুটো জিনিস। তো এখানে যদি একটা সলিড ফল্ট হয়, সলিড ফল্ট মানে ফল্ট পথে কোনো রেজিস্ট্যান্স ইম্পিডেন্স কিছু ছিল না, একেবারে সরাসরি ফল্ট পয়েন্টে জিরোতে গ্রাউন্ডে মিশে গেছে, মানে ফল্ট পথে কোনো ইম্পিডেন্স নাই। এই জন্য এটা বলছে, এটা হচ্ছে জেডএফ মানে হচ্ছে ফল্ট পথের ইম্পিডেন্স, সেটা জিরো আমরা ধরে নিচ্ছি, মানে ফল্টটা সরাসরি গ্রাউন্ডে মিশে গেছে। তা ফল্ট কারেন্টটা হবে, ফল্ট পয়েন্টের ফল্ট কারেন্টটা হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট প্রি-ফল্ট ভোল্টেজ ডিভাইড বাই এই টোটাল ইকুইভ্যালেন্ট রিঅ্যাকট্যান্স। এখানে এইভাবে আমরা ফল্ট কারেন্টটা নির্ণয় করে নেবো আর কি। যে কোনো জায়গাতে আমরা আগেও বলে এসেছিলাম, দেখো ফল্ট কারেন্টটা কি, আমি এখানকার অঙ্কের ইকুয়েশনটা যাও, এই যে ইকুয়েশনটা আমরা করে এসেছিলাম, এই যে এখানে ফল্ট কারেন্টটা বার করেছি কিভাবে, এই পয়েন্টের ভোল্টেজটা প্রি-ফল্ট ভোল্টেজটা ডিভাইডেড বাই ইকুইভ্যালেন্ট রিঅ্যাকট্যান্স, যদি থেভেনিনস অ্যাপ্লাই করে এই ইকুইভ্যালেন্ট রিঅ্যাকট্যান্স নির্ণয় করো, তাহলে সেই ইকুইভ্যালেন্ট রিঅ্যাকট্যান্স। এটি হচ্ছে যে থিওরি, থেভেনিনস থিওরেম এখানে অ্যাপ্লাই করব, একমাত্র অ্যাপ্লিকেশনের একটাই জায়গা পাওয়ার সিস্টেমে, এই যে ফল্ট কারেন্টটা নির্ণয় করা, থিওরিজ ফল্ট কারেন্ট আমরা নির্ণয় করি। তো সেক্ষেত্রে তাহলে আমাদের এইটাই আসলো যে এই ইকুইভ্যালেন্ট যে পয়েন্টে ফল্ট হচ্ছে সেই পয়েন্টের প্রি-ফল্ট ভোল্টেজ ডিভাইড বাই টোটাল ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স। ফল্ট পয়েন্ট থেকে যদি সিস্টেমের দিকে তাকাই, তাহলে যে ইম্পিডেন্সটা দেখবো সেই ইম্পিডেন্স। তা আমরা এই লেকচারটাকেও আমরা এখানে শেষ করে দিই, পরের লেকচারে আবার দেখাচ্ছি আর কি।